তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অঙ্কবিজ্ঞান আয়োজিত আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ভেক্টরের উপর নতুন কিছু ম্যাথ দেখব। প্রথম ম্যাথ যদি আমরা দেখি যে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমত্রিখণ্ডকদ্বয় সমবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। সমবিন্দু অর্থাৎ যে সমত্রিখণ্ডকদ্বয় একই বিন্দুতে মিলিত হবে। এখন আমরা যদি ত্রিভুজটি আঁকি, এ বি সি, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলা হয়েছে? সমত্রিখণ্ডকদ্বয়, লম্ব সমত্রিখণ্ডকদ্বয়। তার মানে এখানে কি হবে? আমরা মধ্যবিন্দুগুলো পাবো এবং মধ্যবিন্দু থেকে যে লম্বগুলো পাবো সেটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এখন দেখো এখানে হচ্ছে আমরা ধরে নিলাম ডি ই এফ যথাক্রমে বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। এখন এই বিন্দুগুলো থেকে আমরা যদি লম্ব আঁকি তাহলে সেগুলো যে বিন্দুতে মিলিত হবে দেখাতে হবে যে সেই বিন্দুটা সবগুলোর ক্ষেত্রে সেম একটা কমন পয়েন্ট আমরা পাবো, সেটাই হচ্ছে সমবিন্দু। ও ডি ও ই আর ও এফ। এরপর আমরা যদি এই বাহুগুলো যোগ করে দিই তাহলে আমরা এরকম একটা মান পাচ্ছি। এখন দেখো এই ডি ই এফ এইটার আমাদের অবস্থান ভেক্টর বের করতে হবে। ডি এর অবস্থান ভেক্টর কি হবে? ডি এর অবস্থান ভেক্টর আমরা ওডি বলতে পারি। সেই অবস্থান ভেক্টর কি হবে? এই পয়েন্টটা কি পাচ্ছি আমরা? বি, আর এই পয়েন্টটা আমরা পাচ্ছি সি। এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এই ডি বিন্দুটা। তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে অবস্থান ভেক্টর হবে এই দুইটা বিন্দুর যোগফলের অর্ধেক। তাহলে এখানে আমরা লিখতে পারবো হাফ বি প্লাস সি, যদি এ বি সি বিন্দুগুলোকে আমরা এ বি সি ধরি। এরপর আমরা আসি ই তে। ই এর অবস্থান ভেক্টর কি হবে? ই। এই এ আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এই দুইটা পয়েন্টের যোগফলের অর্ধেক হবে এই ই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা পাচ্ছি হাফ এ প্লাস সি। সিমিলারলি এফ বিন্দুর ক্ষেত্রে অবস্থান ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, দেখো এফ কিসের মধ্যবিন্দু? এ বি এর। তাহলে হাফ এ প্লাস বি। এরপরে আমরা আসি, আমরা ধরে নিই যে ওডি বিসি এর উপর লম্ব আর ওই হচ্ছে এসি এর উপর লম্ব। এখন ওএফ ও কি এই এবি এর উপর লম্ব কিনা সেটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে তিনটা লম্বই ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা যে কোনো দুইটাকে লম্ব ধরে নিয়ে প্রমাণ করতে হবে যে আরেকটাও লম্ব। তাহলে ওডি ওই এই দুইটা আমরা লম্ব ধরে নিলাম আর আমরা প্রমাণ করব যে ওএফ টাও এবি এর উপরে লম্ব হবে। তাহলে প্রথমে আসি যদি ওডি এর ক্ষেত্রে, তাহলে দেখো ওডি কিসের উপর লম্ব? বিসি এর উপর। তাহলে আমরা ভেক্টরের গত চ্যাপ্টারে ক্লাসে পড়েছিলাম যে কোন দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন সেই দুইটা ডট গুণফল শূন্য হবে অথবা স্কেলার গুণফল শূন্য হবে। তাহলে দেখো ওডি আর বিসি লম্ব যদি হয় তাহলে ওডি এর অবস্থান ভেক্টর আর বিসি ভেক্টর এই দুইটার ডট গুণফল আমরা 0 পাবো। তাহলে এই ক্ষেত্রে ওডি ডি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি পেয়েছিলাম? হাফ বি প্লাস সি। আর বিসি এর ক্ষেত্রে ভেক্টর কোনটা হবে? ধরো এরকম দুইটা বিন্দু, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখন এই দুইটার ক্ষেত্রে আমরা যদি এই ভেক্টরটার মান লিখতে চাই তখন আমরা কি লিখব? বি মাইনাস এ। তাহলে এটা এ বি ইকুয়ালস টু হবে বি মাইনাস এ। এখানে যে পরের যে মানটা সেটা এখানে আগে হবে এই বিন্দুটার মান। তারপরে ধরো এখানে যদি আমি বি এ ইকুয়ালস টু লিখতে চাইতাম তাহলে আমরা লিখতাম এইটার মান আগে দিব, তাহলে এ মাইনাস বি। এখন তাহলে এখানে আমাদের বিসি বের করতে হবে, তাহলে আমরা কি লিখব? সি মাইনাস বি। তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছি ওডি লম্ব বিসি, তাহলে এই দুইটার ডট গুণফল অবশ্যই 0 হবে।
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ যদি এই পাশে নিয়ে যাই তাহলে 0, আর এখান থেকে ধরো c প্লাস b আর c মাইনাস b, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা ইউজ করতে পারি, a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এরপরে আমরা যদি আসি, আমরা কি বললাম যে এইটাও এই দুইটা ক্ষেত্রে আমরা লম্ব ধরে নিচ্ছি, ওই লম্ব এসি। তাহলে এই দুইটা ভেক্টরের কি হবে, ডট গুণফল শূন্য হবে। তাহলে ও এই যদি আমরা লিখি, ও এর ক্ষেত্রে দেখো কি দেয়া আছে, অবস্থান ভেক্টর হাফ a প্লাস c, আর এসি এসি কে আমরা কিভাবে লিখবো, c মাইনাস a। তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছে, এটা 0, তাহলে এখানে আমরা লিখতে পারবো c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন যদি আমরা এই দুইটা যোগ করি, এটাকে ধরো আমরা 1 নাম্বার ইকুয়েশন নিলাম, এটা 2 নাম্বার, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো c স্কয়ার c স্কয়ার, আচ্ছা এখানে আমরা একটু ভুল লিখেছি, এখানে হচ্ছে CA হবে, ও এই লম্ব CA, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি A মাইনাস C। A মাইনাস C হলে এখানে আমরা কি পাবো, A স্কয়ার মাইনাস C স্কয়ার। তাহলে এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো c স্কয়ার চলে যায়, আর আমরা কি পাই, A স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এটা থেকে এরকম আসতে পারে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। এখন এই পাশে আমরা যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে হাফ a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। এখন দেখো হাফ a প্লাস b ইকুয়ালস আমরা কি লিখতে পারি, f এর অবস্থান ভেক্টর ছিল হাফ a প্লাস b, তাহলে এখানে কি আমরা লিখতে পারবো, OF ডট a মাইনাস b। a মাইনাস b মানে কি, ba। তাহলে আমরা দেখলাম, আমরা প্রথমে কি ধরে নিলাম, এই দুইটা হচ্ছে এই দুই বাহুর উপর লম্ব, সেইটা থেকে আমরা প্রমাণ করলাম যে এই OF ও হবে এই AB এর উপরে লম্ব। তাহলে যেহেতু তিনটা লম্ব এই সেম পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে আমরা বলতে পারি যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডত্রয় সমবিন্দু। অর্থাৎ এখান থেকে লাস্টে আসবে OF BA এর উপর লম্ব। দেখো 2 এর ক্ষেত্রে বলা আছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা যদি চিত্র আঁকি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ ACB, কেন্দ্র ধরে নিলাম O। এখন আমরা কি জানি যে বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি OA OB আর হচ্ছে OC সবগুলো সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যদি করি CA আর CB দুইটা ডট গুণ করি, CA ডট CB, এটা কেন আমরা ডট গুণ করছি, কারণ আমাদেরকে দেখাতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, এই যে এই কোণটা ব্যাসের 2 পয়েন্ট থেকে যে কোণটা যাচ্ছে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করার ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এইটা আর এইটা, এই দুইটা ভেক্টরের যদি ডট গুণ শূন্য হয় তার মানে কি যে ওই দুইটা ভেক্টর একটা আরেকটার উপর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, তখন আমরা বলতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এই জন্য আমরা কি প্রমাণ করছি যে এই দুইটার ডট গুণফল 0 হয় কিনা, যদি 0 হয় তখন আমরা বলে দিব যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে CA আর CB, এখন দেখো CA ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, CA এখানে যদি আমরা AO দেই
এইরকম যদি আমরা ত্রিভুজটা পেয়ে যাই, তাহলে এই ত্রিভুজে ভেক্টর যোগের যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে CA ইকুয়ালস টু কি হবে? CO প্লাস OA। আর এই ক্ষেত্রে CB মানে এইটা পাচ্ছি। তাহলে এইখানে যদি আমি ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, তখন আমি কি পাবো? CB ইকুয়ালস টু CO প্লাস OB। এখন এইখানে দেখো OB আছে, OB এর জায়গায় আমরা কি লিখতে পারি? CO, এই OB ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? মাইনাস BO লিখতে পারবো। এই ভেক্টরটাকে আমি যদি অপোজিট ডিরেকশনে করে দেই, অর্থাৎ মাইনাস সাইন করে দিই, তখনই আমি কি পাবো? OB পাবো। CO প্লাস OA। এখন দেখো CO মাইনাস BO, এখন BO ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? OA লিখতে পারি। BOA। এখন দেখো এই দুইটার ক্ষেত্রে BO যদি আমি ধরি, তাহলে এই দুইটার ডিরেকশন সেম, আর যেহেতু AO BO দুইটা ব্যাসার্ধ, তার মানে অবশ্যই সমান হবে। তাহলে CO এর জায়গায় আমি কি লিখতে পারি? OA। এখন যদি আমরা এই দুইটাকে ডট গুণ করে দেই, তাহলে দেখো কি পাচ্ছি? CO dot CO plus OA dot CO minus OA dot CO আর minus OA dot OA। এখন এখানে কি পাচ্ছি? CO স্কয়ার। এখানে দেখো AO ডট CO এই দুটো কাটা যায়, আর এখানে থাকতেছে OA স্কয়ার। এখন এই দুইটা কি? CO আর OA এই দুইটা কি ব্যাসার্ধ? তাহলে ব্যাসার্ধের উপর স্কয়ার, তাহলে দুইটা কি হবে? যেহেতু দুইটা সমান, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। তাহলে 0 লেখা মানে কি? এই দুইটার ডট গুণফল 0। এখন ডট গুণফল যখনই 0 হবে, তখন আমরা লিখতে পারবো যে CA বা AC লম্ব BC। তাহলে এইটা যদি লম্ব হয়, তাহলে তখন কি বলতে পারবো? যে অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 3 নম্বর ম্যাথের ক্ষেত্রে বলা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ABC ত্রিভুজের cos C ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে আমরা যদি শুরু করি, A B C, এটাকে আমরা বহিস্থ যদি করি E পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা, তাহলে BC কে আমরা A ভেক্টর, AC কে B ভেক্টর আর BA কে C ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো ডিরেকশন সেম কোন দুইটার? এইটা আর এইটার, আর অপোজিট ডিরেকশনে আছে এইটা। তাহলে আমরা লিখতে পারি BA ইকুয়ালস টু BC প্লাস CA। এখন BA ইকুয়ালস টু কি? C। এখানে পাচ্ছি আমরা A প্লাস B। এখন আমরা উভয় পক্ষকে C দ্বারা যদি ডট গুণ করি, A প্লাস B আর এখানে C। এখন দেখো এখানে C ডট C মানে এখানে পেয়ে যাচ্ছি C স্কয়ার, আর এই পাশে পেয়ে যাচ্ছি কি? A প্লাস B। এখন C ইকুয়ালস টু কি লিখতে পারবো আমরা? A প্লাস B আরেকটা লিখতে পারবো, তাহলে A প্লাস B। এখন দেখো A ডট A, B ডট B, আরেকটা কি পাচ্ছি? 2ab। A প্লাস B হোল স্কয়ার এখানে হয়ে যায়। তাহলে A প্লাস B হোল স্কয়ারের ফর্মুলা যদি দিই, তাহলে 2a ডট B। তাহলে এখানে পেয়ে যাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার,
আর এখানে প্লাস 2 a b। এখন a ডট b ইকুয়ালস আমরা কি লিখতে পারবো? ডট গুণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ভেক্টর দুইটার ডট গুণফল হবে এই দুইটা এর মানের গুণফল ইনটু এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে a ডট b এর ক্ষেত্রে আমি লিখতে পারবো এই দুইটা ভেক্টরের মান ইনটু এই দুইটা অন্তর্ভুক্ত কোণ। দেখো a ভেক্টরটা এইটা আর b ভেক্টরটা এইটা, তাহলে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কি? এইটা হচ্ছে ACE, তাহলে এখানে লিখব কি cos ACE। এখন তাহলে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos ACE। ACE কে আমি কি লিখতে পারি? এই টোটালটা কত? পাই বা 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আমি যদি c কোণটা মাইনাস করে দিই তাহলে দেখো ACE পাচ্ছি। তাহলে 2ab cos পাই মাইনাস ACE। এখন এই ক্ষেত্রে আমরা যদি কোয়াড্রেন্টের হিসাবে আসি তাহলে cos পাই মাইনাস ACE আমরা এখন জেনেছিলাম কি যে এইখানে যদি 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকে তাহলে এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। cos থাকলে সাইন হয়, tan থাকলে cot হয়ে যায়। এখন এখানে যেহেতু এটা কি পাই মানে কি আমরা লিখতে পারি 2 * π/2, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে পাই এই জিনিসটা কি π/2 এর জোড় গুণিতক, তাহলে cos আর চেঞ্জ হচ্ছে না, cosই থেকে যাবে। আর ACE, এখন ACE দেখো কোন কোয়াড্রেন্টে পড়ে? টোটালটাই যে পাই আসলাম, পাই এসে এই যে এইখানে আবার ব্যাক করলাম ACE অ্যাঙ্গেল, তাহলে কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থেকে যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কি? নেগেটিভ, তাহলে এখানে আমাদের মাইনাস আসবে। তাহলে মাইনাস 2ab cos ACE, সরি এখানে cos c হবে অ্যাঙ্গেল পাই মাইনাস c, তাহলে এখানে আমরা পাচ্ছি cos c। তাহলে এটা যদি আমরা প্রমাণের মতো করে সাজাই তাহলে এখান থেকে লিখতে পারবো c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2ab cos c ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে cos c ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এরপর আমরা পরেরটায় চলে যাই। এইটার ক্ষেত্রে দেখো বলা হয়েছে c a cos b b cos c। এখন এইটার ক্ষেত্রেও আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে যাই তাহলে আমরা কি পাবো? এই BA ইকুয়ালস টু কি পাচ্ছি? BC প্লাস CA। তাহলে এখানে BA ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? CA প্লাস B। এখন C এর সাথে আমরা যদি আবার C ডট গুণ করে দেই তাহলে দেখো এখানে কি পাচ্ছি? C ডট a প্লাস b। তাহলে এখানে পাচ্ছি c স্কয়ার ইকুয়ালস টু এখানে হচ্ছে c স্কয়ার হবে, আচ্ছা c, তাহলে c স্কয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? c ডট a আরেকটা পাচ্ছি c ডট b। তাহলে CA মানে কি? C এই দুইটা ডট গুণফল, তাহলে C A আর এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। তাহলে C আর A এর অন্তর্ভুক্ত কোণ কি? C আর A এই দুইটার অন্তর্ভুক্ত কোণ দেখো B। C আর A অন্তর্ভুক্ত কোণ B, তাহলে এখানে আমরা লিখতে পারবো cos B। আর C আর B এই ক্ষেত্রে C আর B এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, আচ্ছা এই যে C আর B এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে A, তাহলে এখানে আমরা লিখব C
b cos a, তাহলে এখানে পাচ্ছি ca cos b আর ca cb cos a c স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এখন আমরা যদি উভয় পক্ষকে c দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে দেখো c থাকে, এখানে c দিয়ে ভাগ করলে a cos b আর এখানে c দিয়ে ভাগ করে দিলে b cos a। এরপর আমরা এই ম্যাথের লাস্ট পার্টটা চলে যাচ্ছি। আমরা এই ম্যাথের ক্ষেত্রে কি পেয়েছিলাম যে c ইকুয়ালস টু a প্লাস b। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা করব, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে a বাই sin a ইকুয়ালস টু b বাই sin b ইকুয়ালস টু c বাই sin c। তাহলে এখানে আমরা c দিয়ে ক্রস গুণ করে দেব, তাহলে c ক্রস c ইকুয়ালস টু c ক্রস a প্লাস b। তাহলে এখানে পাচ্ছি c ক্রস c ইকুয়ালস টু c ক্রস a প্লাস c ক্রস b। এখন দেখো ডট গুণ কিন্তু বিনিময় বিধি মেনে চলে, যেরকম a ডট c ইকুয়ালস টু আমরা c ডট a লিখতে পারি, কিন্তু ক্রস গুণের ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে না। আর এই ক্ষেত্রে c ক্রস c মানে দুইটা একই রেখা বরাবর ভেক্টর, তাহলে একই ভেক্টরকে যদি আমরা গুণ করে দিই ক্রস গুণের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে মান আসবে 0। আর এখানে c ক্রস a কে আমরা কি করতে পারি, মাইনাস a ক্রস c লিখতে পারি প্লাস c ক্রস b। তাহলে দেখো এই অংশটাকে আমরা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ক্রস c ইকুয়ালস টু c ক্রস b। এরপরে আমরা এখানে যে c ইকুয়ালস টু a প্লাস b পেয়েছি, সেম এই জিনিসটাকে যদি a দিয়ে ক্রস গুণ করে দিই তাহলে c ছিল a প্লাস b। এখন এটাকে আমরা যদি a দিয়ে ক্রস গুণ করে দিই তাহলে a ক্রস c ইকুয়ালস টু a ক্রস a প্লাস a ক্রস b। তাহলে a ক্রস c এটা কিসের জন্য, ক্রস গুণের ক্ষেত্রে আমরা কি জানি যে ক্রস গুণের ক্ষেত্রে আসে যে ভেক্টর দুইটার মানের গুণফল ইনটু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান। তাহলে a ক্রস a এখানে সাইন কত হয়ে যায়, সাইন 0, তাহলে সাইন 0 এর ক্ষেত্রে তোমার 0 চলে আসবে, তাহলে এই জন্য এই ভ্যালুটা আমরা 0 লিখতে পারবো ইকুয়ালস টু a ক্রস b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ক্রস c ইকুয়ালস টু a ক্রস b। তাহলে এখন দেখো এইটা যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে থাকি আর এইটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে থাকি তাহলে 1 আর 2 আমরা যদি তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে a ক্রস c গেল, আমরা পাচ্ছি c ক্রস b ইকুয়ালস টু a ক্রস b। তাহলে দেখো ক্রস গুণ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই যে cb লিখতে পারি, আর cb এর অন্তর্ভুক্ত কোণ কি, এই যে c আর b এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে a, তাহলে এখানে লিখতে পারবো sin a। আর এখানে কি লিখতে পারবো ab, আর a আর b এর অন্তর্ভুক্ত কোণ কি c, তাহলে sin c। তাহলে দেখো b আর b কাটা যায়, তাহলে আমরা লিখতে পারবো sin a বাই sin a, sin a কে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারবো a বাই sin a ইকুয়ালস টু c বাই sin c। অনুরূপভাবে আমরা বাকিগুলো দেখাতে পারি যে a বাই sin a ইকুয়ালস টু b বাই sin b। এখন এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পেয়ে যাব, a বাই sin a ইকুয়ালস টু b বাই sin b
ইকুয়ালস টু সি বাই সাইন সি। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের উপর আর কিছু ম্যাথ দেখে নিব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।